ঢাকার ইতিহাস বললেই আমাদের মনে পড়ে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের নাম। কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি একেবারে অন্যরকম এক প্রাসাদের সামনে, রোজ গার্ডেন। নাম শুনেই হয়তো মনে হচ্ছে এখানে প্রেমপত্র লিখতে অথবা গোলাপের সুবাস ভেসে আসবে, কিন্তু না, এর ভিতরে আছে অপমান, প্রতিশোধ আর রাজনীতির জন্মকথা। চলুন শোনা যাক সেই গল্প। আর আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই রোজ গার্ডেনের ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনার গল্প। আর সেই গল্পটা শুনতেই এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন আর জানতে থাকুন এই প্রাসাদের ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনার গল্প। ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান বা যাত্রাবাড়ি এসে রিক্সা দিয়ে সরাসরি টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেনে আসতে পারবেন। তবে রিক্সাওয়ালাকে চেনানোর জন্য হুমায়ুন সাহেবের বাড়ি কথাটা বলতে হবে, কারণ এই বাড়িটা হুমায়ুন সাহেবের বাড়ি বলেই সবচাইতে বেশি পরিচিত। আর যারা আমাদের মতো বাইক কিংবা গাড়ি নিয়ে আসতে চান, তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে মতিঝিলের টিকাটুলি এসে যে কাউকে জিজ্ঞেস করলেই পথ চিনিয়ে দেবে। রোজ গার্ডেনে চলে আসলাম। তো এখন আমাদেরকে আসলে রোজ গার্ডেনের ভিতরে ঢুকতে হলে আগে টিকিট কাটতে হবে। তাই এখানে এই যে টিকিট কাউন্টার, এখানে দাঁড়ালাম সিরিয়ালে। সিরিয়ালের পরে টিকিট কাটতে হবে। আমার সিরিয়াল এখনো আসে নাই। ফাইনালি টিকিট কাটা শেষ। অনেকক্ষণ লাইনে ধাক্কাধাক্কি করে টিকিট কাটলাম। সাধারণত বন্ধের দিনগুলোতে এরকম ভিড় থাকে। তো আমি 2টা টিকিট নিয়েছি, যেহেতু আমরা 2 জন আসছি। তো প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো আপনারা এখানে যারা ভিতরে ঢুকতে চান বা ঘুরতে আসবেন, তারা অবশ্যই সবার আগে 30 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, তারপরে আপনারা ঢুকতে পারবেন। তো আমার টিকিট কাটা শেষ, এখন আমি ভিতরে ঢুকবো। ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে সুন্দর একটি সাদা পাথরের মূর্তি। বাম দিকে ঘুরতেই দেখা মেলে সেই সুন্দর গোলাপের বাগান, যার উপর ভিত্তি করেই এই প্রাসাদের নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন। বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে শোনা যায় পাখির ডাক আর গোলাপের ঘ্রাণ, মনকে মুহূর্তেই অন্যরকম শান্তি এনে দেয়। এই জায়গাটা শুধু একটি প্রাসাদ নয়, এ যেন ইতিহাস, রাজনীতি আর সংস্কৃতির এক মিলন মেলা। এখন আমি দাঁড়িয়ে আছি সেই রোজ গার্ডেনের ভিতরে, যেই রোজ গার্ডেনকে কেন্দ্র করেই এই যে প্রাসাদ, এই প্রাসাদের নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন। আর আমি এখন সেই রোজ গার্ডেনেই দাঁড়িয়ে আছি। এখানে অনেক গোলাপ ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগতেছে। এই জায়গাটাতে আসলেই বোঝা যায় যে সেই সময়কার মানুষরা কতটা রুচিশীল ছিলেন। আর রুচিশীলতার পরিচয় বোঝার জন্য এই গোলাপ বাগানে আসলেই বোঝা যায়। এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই বাড়িটা নির্মাণ করেছিলেন তিনি কতটা শৌখিন ছিলেন আর কতটা অপমানিত হয়ে বলদা গার্ডেনের যে বাগান বাড়ি, সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন এবং ফিরে এসে তিনি জেদ থেকেই এই বাড়িটি তৈরি করার একটা পরিকল্পনা করেছিলেন। রোজ গার্ডেন প্রাসাদ, যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সবচাইতে বেশি পরিচিত, বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর এবং ঐতিহ্য। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1889 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। এই জায়গাটাতে এসে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, যে ভালো লাগাটা আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না। ইতিহাসের এরকম জিনিসপত্র দেখলে মন অনেক ভরে যেতে পারে এবং এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। এই যে দেখেন, এই যে থামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করিন্থীয় গ্রিক ডিজাইন একদম বানানো। যদি কখনো এই ধরনের কোনো ডিজাইন ঢাকার রাস্তায় দেখেন, এই যে এরকম স্টাইল, এরকম বিভিন্ন কারুকার্য সমৃদ্ধ ডিজাইন যদি কোনোখানে দেখেন বা কোনো জায়গায় কোনো ভবনে দেখেন, বুঝে নেবেন সেগুলো অনেক পুরনো এবং ব্রিটিশ আমলের কোনো স্থাপনা হয়তো হবে। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না
ঋষিকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরেই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। এরপরে প্রাসাদটির নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল। ভাবুন তো, এই জায়গাটাতে এই যে ভবনটা, পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটাতেই একসময় ঢাকার নবাবী সমাজরা এখানে বসে আড্ডা দিত এবং এখানে বসবাস করত। আর এই যে ভবনের যে উচ্চতা, এগুলা দিয়েই তৎকালীন সময় পরিমাপ করা হতো কে কত বড় জমিদার। এই যে অহমিকা আর অহংকার, এগুলোর কারণেই কিন্তু এটার পতনও ঘটেছে। সালে এই ঐতিহাসিক ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয় এবং এই রোজ গার্ডেন 1970 থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এই জায়গাটাতেই একসময় বাংলাদেশের রাজনীতিবিদরা বসে সম্মেলন, সভা, অনেক কিছুই করেছেন। বাংলাদেশের যেই রাজনৈতিক দল সবথেকে পুরাতন, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কিন্তু জন্মভূমি এই জায়গাটা। এই জায়গা থেকেই কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়েছিল। 1949 সালে মাওলানা ভাসানীকে সভাপতি করে এবং শামসুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই জায়গাটাতেই কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি একটা ফোয়ারার সামনে। এই যে ফোয়ারাটা, এটা তৎকালীন সময়ে তৈরি করা। ভাবুন তো, এই জায়গায় বসেই হয়তো এক সময় ঢাকার যে নবাবী সমাজ এই ফোয়ারার ছিটায় ভিজে হালকা রসগোল্লা খাচ্ছিলেন। আজকে আমরা শুধু শুকনো এই ফোয়ারার সামনে দাঁড়িয়েই জায়গার ইতিহাস ঝালাই করছি। এই জায়গায় ঘুরে ঘুরে আরেকটা জিনিস আমার খুব মনে পড়তেছে, সেটা হচ্ছে এইখানে বসেই হয়তো মাওলানা ভাসানী বলেছিলেন যে চলুন আমরা একটা দল গঠন করি, যে দলেরকেই ভিত্তি করে একটা রাষ্ট্র গঠিত হতে পারে। আর আমি এখানে ঘুরে ঘুরে বলতেছি যে চলুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি। ইতিহাসের সৌন্দর্য এটাই, যেখানে অহংকার আর প্রতিশোধ থেকেও জন্ম নেয় শিল্প, জন্ম নেয় আন্দোলনের পাতপিঠ। রোজ গার্ডেন আমাদের মনে করিয়ে দেয় একটি জায়গা কেবল দেয়াল আর ছাদের সমষ্টি নয়, বরং স্মৃতির ধারক। আর সেই স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা। আজকের প্রজন্ম যদি ইতিহাসকে নতুন চোখে দেখতে শেখে, তবে রোজ গার্ডেন কেবল একটি প্রাসাদ হয়ে থাকবে না, এটা হয়ে থাকবে আমাদের আত্মপরিচয়ের এক অমূল্য দলিল। আমি একটু এই রোজ গার্ডেনটা ঘুরে ঘুরে দেখি। এই দিকটাতে আসলে এখানে সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা মূর্তি আছে। আমি একটু বাড়িটার পিছন দিকে যাই। বাড়িটার পিছন দিকেও অনেক সুন্দরভাবেই সাজানো। বাহ, বাড়িটার পেছনটাও অনেক সুন্দরভাবেই কিন্তু সাজানো। দেখে বোঝাই যায় যে একটা জমিদার বাড়ি। আর জমিদারি প্রথা বলে যে একটা কিছু ছিল, সেটাই বাড়িটা দেখলে খুব সুন্দরভাবেই আঁচ করা যাচ্ছে। কি নান্দনিক ডিজাইনে, কি নান্দনিকভাবে এই বাড়িটা সাজানো হয়েছে, সেটা আপনারা এখানে আসলেই কেবল বুঝতে পারবেন। রোজ গার্ডেন প্রাসাদের ভিতরে ঢোকার জন্য মানুষের উপচে পড়া ভিড় পিছনে দেখা যাচ্ছে, অনেক ভিড়। এখানে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বন্ধের দিন অ্যাভয়েড করার, কারণ ছুটির দিনগুলোতে সব মানুষ এখানে ঘুরতে আসে, যে কারণে এখানে অনেক বেশি ভিড়াভিড়ি হয়। আর সে কারণে আপনারা যদি একটু রিল্যাক্সে ঘুরতে চান, ভ্রমণ করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ছুটির দিন অ্যাভয়েড করে আসতে হবে। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন যে একটা বড় ডাইনিং এর মতো, অথবা এটা সভাকক্ষ হতে পারে। তৎকালীন সময়ের জমিদাররা এই জায়গাটাতে বসে সভা করত। আর এই যে তাদের সভাকক্ষটা খুব সুন্দরভাবে এখনো সাজানো আছে। শুধু এখানে সেই জমিদাররা নেই, পড়ে আছে সেই তাদের ব্যবহারকৃত টেবিল এবং চেয়ার।
সেই সময়কারে ব্যবহৃত একটি আসবাবপত্র দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে কি রাজকীয় একটা ব্যাপার। এটা বেড কাম সোফা। সেই সময়কালের ব্যবহৃত মখমল কাভার বা বেড কাম সোফা, মখমলের কভার দিয়ে তৈরি এই সোফা। আজকে শুক্রবার হওয়ায় এখানে অনেক ভিড়। এখন আমরা একটু উপরে যাবো, নিচতলায় দেখলাম ঘুরে ঘুরে, এখন একটু দোতলায় গিয়ে দেখবো। কিন্তু দোতলায় যে যাব, সে যাওয়ার তো কোনো অবস্থাই নেই, কারণ এখানে যেই পরিমাণ মানুষের ভিড়, হ্যাঁ, তাতে উপরে যেতে পারবো কি পারবো না সেটাও বুঝতেছি না। আসলে শুক্রবার হওয়াতে এখানে অনেক দর্শনার্থী, কিন্তু যেহেতু আসছি উপরে না গেলেই নয়, তাই একটু ঘুরে আসি, গিয়ে দেখি কি কি আছে। ও মাই গড, উপরে ওঠার সময় ডান পাশে দেখা যাচ্ছে দুইটা মূর্তি আছে, মূর্তির সামনে দাঁড়িয়ে মানুষ ছবি তুলতেছে। হ্যাঁ, ঋষিকেশ দাসের কাছ থেকে যে জমিদারের বাড়িটা কিনেছিলেন আব্দুর রশিদ, উনি সম্ভবত এই খাটটা ব্যবহার করতেন তৎকালীন সময়ে। দেখে বোঝাই যাচ্ছে কতটা প্রিমিয়াম এই খাট। এই বাড়ির দোতলায় আসছিলাম, এই দোতলায় শুধু মানুষের ভিড় ছাড়া আর কিছুই তেমন দেখার নেই। আর কয়েকটা পুরনো আসবাবপত্র, সম্ভবত সেই তৎকালীন সময় যেগুলো ব্যবহার করা হতো সেগুলো ব্যতীত এখানে তেমন কিছুই আর দেখার নেই। তাই এখানে আর ওয়েট না করে এখন নেমে যাব, বাইরে গিয়ে একটু বাতাস নিতে হবে, অক্সিজেন নিতে হবে বিশুদ্ধ, কারণ এখানে প্রচণ্ড গরম, বিশেষ করে মানুষের ভিড়াভিড়িতে প্রচণ্ড গরম এখানে। তাই চলে যাচ্ছি নিচে গিয়ে আমরা একটু বিশুদ্ধ বাতাস নিতে হবে। উফ, আজাব থেকে অবশেষে মনে হয় বের হতে পারলাম। উপরে মোটামুটি একটা আজাবের কারখানা, এখান থেকে নেমে চলে আসলাম। ও মাই গড, ও কি পরিমাণ ঘেমে গেছি দেখেন। এখন বের হয়ে পড়লাম। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন 7000 বর্গফুট, উচ্চতায় 45 বর্গফুট। 6টি সুদূর থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামেই লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে করিন্থীয় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচ ঘর আছে। নিচতলায় আছে 8টি কামরা। রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালে মধ্যবর্তী অংশে 2টি মূল ফটক আছে। প্রবেশ ও বহির্গমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলেই প্রথমে আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ। এখানে মঞ্চের উপর দণ্ডায়মান নারী মূর্তি স্থাপন করা হয়েছে। পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাড়ের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট রয়েছে। এটাই ছিল ঢাকার ইতিহাসের এক অনন্য অধ্যায়, রোজ গার্ডেন প্যালেস। সময়ের পরতে পরতে এই প্রাসাদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং রাজনীতি, সংস্কৃতি আর সমাজ পরিবর্তনের এক নিঃশব্দ সাক্ষী। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এমন আরও ইতিহাস ভিত্তিক ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন গো উইথ আশিক চ্যানেলটিতে। ভালো থাকেন, দেখা হবে অন্য এক ব্লগে এবং অন্য কোনো ভিডিওতে।